ক্লাস 12-এর আগের যে সমস্ত পাঠগুলো আলোচনা হয়েছে সেই পাঠগুলোর পরবর্তী একটি পাঠ, মানে ওই অধ্যায় থেকে আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন বা বিকাশের ধারা যে অধ্যায়টি আছে বা ইউনিটটি আছে, সেইখান থেকে অন্য একটি পাঠের আলোচনা আমরা করব। সেই পাঠটি হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে মার্ক্সবাদী আলোচনা। আমরা আগে আদর্শবাদ, বাস্তববাদ, উদারনীতিবাদ সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা মার্ক্সবাদ সম্পর্কে আলোচনা করব। তাহলে ক্লাস 12 সেমিস্টার 4 রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায়, এটা প্রথম অধ্যায়েরই একটি পাঠ নম্বর কত? 5। এইখান থেকে আমরা আলোচনা করব। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবে, লাইক কমেন্ট অবশ্যই করবে। ঠিক আছে, তাহলে চলো আমাদের আলোচনায় যাই। তাহলে আজকে আমাদের আলোচনা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে মার্ক্সবাদী আলোচনা। এই আলোচনায় কি কি থাকছে? এই আলোচনাতে থাকছে ভূমিকা, মার্ক্সবাদের উদ্ভব ও বিকাশ কিভাবে হয়েছে, মার্ক্সবাদী তাত্ত্বিকগণ বা প্রবক্তাগণ তাদের নাম আমরা জানব, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে যে মার্ক্সবাদী ধারা তার কয়টি ধারা রয়েছে সে ধারাগুলো আমরা জানব। তার সঙ্গে আমরা জানব মার্ক্সবাদী তত্ত্বের বৈশিষ্ট্য এবং সমালোচনা। এতগুলো বিষয় নিয়ে আমাদের আজকের এই পাঠের আলোচনা। প্রথমে আছে ভূমিকা। আমাদের কিন্তু কোনো বিষয় আলোচনা করার আগে অবশ্যই একটা ভূমিকা দিতে হয়। তোমরা যখন 6 নম্বরের কোশ্চেন লিখতে যাবে বা 4 নম্বরের কোশ্চেন লিখবে, অবশ্যই একটা ভূমিকা 4-5 লাইনের দেবে, তাতে পরীক্ষকের মন জয় করা সম্ভব হবে। তাহলে ভূমিকাতে তোমরা কি লিখবে? আন্তর্জাতিক সম্পর্ক বিচার বিশ্লেষণের ক্ষেত্রে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি বিশেষ গুরুত্বের দাবি রাখে। মার্ক্সীয় দৃষ্টিভঙ্গির অন্যতম দার্শনিক কার্ল মার্ক্স, তার দ্বারাই মূলত মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি গড়ে উঠেছে। এই মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গির মূল বিষয় অর্থ, মানে অর্থনীতি মার্ক্সবাদের মূল ভিত্তি বা বেস। সেই বেসকে কেন্দ্র করে গড়ে উঠেছে সুপারস্ট্রাকচার বা উপরিকাঠামো। তাহলে সেই উপরিকাঠামোগুলো কি কি? উপরিকাঠামোগুলো হচ্ছে রাজনীতি, মতাদর্শ, নীতিবোধ, পুলিশ, বিচার ব্যবস্থা, আদালত, জেলখানা, রাজনৈতিক দল, আইন প্রভৃতি প্রভৃতি বিষয়। এই অর্থের উপর ভিত্তি করে মূলত যেটা বললাম সুপারস্ট্রাকচার বা উপরিকাঠামো গড়ে উঠেছে। বাস্তববাদ, আদর্শবাদ যেমন রাষ্ট্রকে কেন্দ্র করে আন্তর্জাতিক সম্পর্কের আলোচনা করেছে, কিন্তু মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি বিশ্ব পুঁজি এবং শোষণমূলক সমাজের উপর গুরুত্ব দিয়েছেন। যদি মার্ক্সবাদকে বুঝতে হয় তাহলে অবশ্যই আদর্শবাদ, উদারনীতিবাদ, বাস্তববাদকে ভালো করে বুঝতে হবে। ওই যে 3টি মতবাদ, ওই 3টি মতবাদের সম্পূর্ণ বিপরীত মতবাদ হচ্ছে মার্ক্সবাদ। তোমরা প্রথম সেমিস্টারে পড়ে এসেছো যে উদারনীতিবাদের সবচেয়ে বিরোধী মতবাদ মার্ক্সবাদ, বা মার্ক্সবাদের বিপরীত মতবাদ উদারনীতিবাদ। মার্ক্সবাদী দার্শনিক মার্ক্স ও অ্যাঙ্গেলসের অর্থনীতির উপর অনেক বই রয়েছে, কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক সংক্রান্ত বই কিন্তু তেমন দেখতে পাওয়া যায় না। তবে চলো আমরা দেখি আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কে অন্যান্য মার্ক্সবাদী যারা তাত্ত্বিক রয়েছেন তাদের লেখনী কিছু পাওয়া যায় কিনা। তাহলে এইটা গেল তোমার ভূমিকা। এইবারে আমাদের আসতে হবে মার্ক্সবাদের উদ্ভব ও বিকাশ। মার্ক্সবাদের উদ্ভব ও বিকাশ প্রাচীন কোনো
তত্ত্ব নেই, যা আছে সমস্ত কিছু কিন্তু আধুনিক। মার্কস কিন্তু মার্ক্সবাদী তত্ত্বের মূল প্রবক্তা। ঊনবিংশ শতাব্দীর 4-এর দশক মার্ক্সবাদী তত্ত্বের বিকাশ শুরু হয় মার্কস ও অ্যাঙ্গেলসের হাত ধরে। তাদের একটা বিখ্যাত বই কমিউনিস্ট ম্যানিফেস্টো, যেটা 1848 খ্রিস্টাব্দে তারা লিখেছিলেন এই দুজন তাত্ত্বিক। তারা বলেছেন পুঁজিপতিরা বা বুর্জুয়া শ্রেণী আন্তর্জাতিক বাজারকে নিজেদের কুক্ষিগত করার জন্য উৎপাদন ব্যবস্থাটাকে তারা নিয়ন্ত্রণ করে। উৎপাদন ব্যবস্থাটাকে নিয়ন্ত্রণ করছে মানে সেখানে শ্রমিক এবং মালিক এই দুটো ভাবনা চলে আসছে সমাজের মধ্যে। মানে একজন আরেকজনকে শোষণ করছে, একজন আরেকজনের দ্বারা নিপীড়িত হচ্ছে, শোষিত হচ্ছে। এই বিষয়টি মার্কস ও অ্যাঙ্গেলস কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থে আলোচনা করেছেন এবং মার্কস এই গ্রন্থেই বলেছেন দুনিয়ার মজদুর এক হও। দুনিয়ার মজদুরকে এক হতে তিনি বলেছেন। দুনিয়ার মজদুর এক হলে তবেই সমাজে যা পুঁজিপতি আছে, বুর্জুয়া শ্রেণী রয়েছে, তাদের এই শোষণ থেকে নিজেদেরকে মুক্তি দিতে পারবে। এইভাবে মার্কস ও অ্যাঙ্গেলস আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে মার্ক্সবাদী তত্ত্বের ধারণা দিয়েছিলেন। তবে পরবর্তীকালে মার্ক্সবাদী ধারণার বা তত্ত্বের বিকাশে যে সমস্ত রাষ্ট্র দার্শনিকের অবদান ছিল, সেই সমস্ত রাষ্ট্র দার্শনিক হচ্ছে ভিআই লেনিন, হবসন, রোজা লুক্সেমবুর্গ, বুখারিন প্রমুখ দার্শনিকগণ। চলো এবারে দেখে নিই আমরা এক একজন রাষ্ট্র দার্শনিক কি বলেছেন আন্তর্জাতিক সম্পর্কের মার্ক্সবাদী তত্ত্বে। প্রথমে আছে রোজা লুক্সেমবার্গ। তার একটা বই দ্য অ্যাকুমুলেশন অফ ক্যাপিটাল, এই গ্রন্থটা রচিত হয়েছিল 1913 খ্রিস্টাব্দে। তিনি এখানে দেখিয়েছেন কিভাবে পুঁজিপতি বা পুঁজিবাদ অপুঁজিবাদ রাষ্ট্রের উপর বা দেশের উপর নির্ভরশীল বা নির্ভর করে টিকে রয়েছে। দেখো আমাদের ভারতবর্ষটা কিন্তু একটা উন্নয়নশীল দেশ, অপুঁজির দেশ। সেখানে পুঁজিবাদী রাষ্ট্রগুলো কিভাবে বাজার দখল করছে, আমরা ভারতবাসীরা খেতে না পাই, কিন্তু আমাদের মোবাইলে ডেটা ভরার কিন্তু অতি আবশ্যক। এই যে বিষয়টা পুঁজিপতিরা জানে, সেই জন্য তারা ভারতকে একটা বিশাল বড় মার্কেটে পরিণত করেছে। পরের আরেকজন তাত্ত্বিক, মার্ক্সীয় তাত্ত্বিক লেনিন। তার একটা গ্রন্থ, বইটার নাম ইম্পেরিয়ালিজম, দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম। গ্রন্থটা লেখা হয়েছিল 1916 খ্রিস্টাব্দে। তিনি এই বইয়েতে দেখিয়েছেন পুঁজিবাদের বিকাশ কিভাবে একচেটিয়া সাম্রাজ্যবাদের সৃষ্টি করেছে, কিভাবে পুঁজি মালিকরা নতুন বাজার খুঁজতে অন্যের এলাকাকে দখল করছে, অন্যের এলাকাকে দখল করা নিয়ে যুদ্ধকে কিভাবে অনিবার্য করে তুলছে। এগুলো কিন্তু লেনিন তার ওই বিখ্যাত গ্রন্থে বিস্তারিত আলোচনা করেছেন। এর পরের আরেকজন মার্ক্সীয় তাত্ত্বিক রয়েছেন যার নাম বুখারিন। তার একটি বিখ্যাত গ্রন্থ ইম্পেরিয়ালিজম অ্যান্ড ওয়ার্ল্ড ইকোনমি, যেটা লেখা হয়েছিল 1917 খ্রিস্টাব্দে। তিনি একই রকম ভাবে লেনিনের মতোই বিষয়টাকে দেখেছেন। তিনি বলেছেন পুঁজিবাদ উৎপাদন ব্যবস্থার মধ্য দিয়ে সাম্রাজ্যবাদের পথ প্রশস্ত করছে, যার ফলে বিশ্বে পরস্পর বিরোধী দুটি গোষ্ঠীর জন্ম হচ্ছে, একটি অর্থনৈতিক গোষ্ঠী এবং অন্যদিকে কৃষি ভিত্তিক বা আধা শিল্প ভিত্তিক অনুন্নয়ন গোষ্ঠী। তাহলে যেটা আমরা ভূমিকাতে আলোচনা করছিলাম, পুঁজিপতি শ্রেণী
এবং শ্রমিক বা কৃষক শ্রেণী, এরকম দুটো গোষ্ঠীর সৃষ্টি হচ্ছে বলে বুখারিন তার এই বিখ্যাত গ্রন্থে আলোচনা করেছেন। এই জন্যই তো বিশ্বে উন্নত রাষ্ট্র এবং অনুন্নত রাষ্ট্রের সৃষ্টি হয়েছে। এইভাবে এই সমস্ত দার্শনিক, মার্ক্সবাদের বিকাশ ঘটিয়েছেন আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে। এর পরের যে পয়েন্টটা রয়েছে, মার্ক্সবাদের প্রবক্তাগণ। তাহলে আমরা মার্ক্সবাদের প্রবক্তাগণ কিন্তু আগে আলোচনা করে এসেছি, যেমন লেনিন, হবসন, রোজা লুক্সেমবার্গ, বুখারিন প্রমুখ রাষ্ট্র দার্শনিকগণ। যদিও এদের পরবর্তীকালে অন্যান্য অনেক রাষ্ট্র দার্শনিক, মার্ক্সীয় রাষ্ট্র দার্শনিক আছেন, তারাও কিন্তু মার্ক্সবাদের বিকাশ ঘটিয়েছিলেন। তারা কারা? তারা আন্দ্রে গুন্দার ফ্রাঙ্ক, সামির আসিম, ফার্নান্দো হেনরিক কার্দোসো, এনজো ফ্যালেটো, ইমানুয়েল ওয়ালারস্টাইন, এই সমস্ত রাষ্ট্র দার্শনিক, যারা কিনা মার্ক্সীয় তত্ত্বকে আরো আরো বিকশিত করেছিল। তাহলে এখানে তোমরা প্রবক্তাগণ যারা আছেন, কয়েকজনের নাম অবশ্যই স্মরণে রাখবে। এর পরের যে পয়েন্টটি রয়েছে, মার্ক্সবাদের মূল বক্তব্য কি? আমরা যে ভূমিকা আলোচনা করেছিলাম, সেখান থেকেই কিন্তু তোমরা এর মূল বক্তব্যটা সম্পর্কে অবশ্যই বুঝতে পেরেছ। যদিও এখানে পয়েন্টটা রয়েছে, সেই জন্য আমাদেরকে অবশ্যই আলোচনা করতে হবে। যদি 2 নম্বরের জন্য পড়ে, তাহলে তোমাদেরকে অবশ্যই লিখতে হবে। মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আন্তর্জাতিক ক্ষেত্রে অর্থনৈতিক বৈষম্যের কারণে মার্ক্সীয় ভাবধারার উদ্ভব ঘটে। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালীন যে সময়, এই সময়ে বিশ্বের অনেক দেশ পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হয়েছে, মানে স্বাধীনতা লাভ করেছে। আর তখন থেকেই রাষ্ট্রগুলির মধ্যে অসাম্য এবং বৈষম্য গড়ে উঠতে শুরু করেছে। উন্নত যে সমস্ত ধনতান্ত্রিক দেশগুলি রয়েছে, তারা অনুন্নত দেশগুলি, যেমন এশিয়া, আফ্রিকা, ল্যাতিন আমেরিকা দেশগুলির উপর শাসন এবং শোষণ চালাতে শুরু করেছে বিভিন্ন বিভিন্ন উপায়ে। অন্যদিকে উন্নয়নশীল দেশগুলি নিজের উন্নতির জন্য তারা উন্নত দেশগুলির উপর নির্ভরশীল হয়ে পড়ছে। তা নির্ভরশীল হলে শোষণ তো হবেই। এই নির্ভরতা কাটাতে হবে, নিজেদের দেশকে শোষণ মুক্ত করতে হবে। এর জন্য দরকার কি? এর জন্য দরকার উন্নয়নশীল যে দেশগুলো আছে, সেই দেশগুলোতে সময়তান্ত্রিক বিপ্লব ঘটাতে হবে, নতুবা স্বনির্ভরশীল হতে হবে। মোট কথা, ধনী দরিদ্রের অবসান ঘটাতে হবে, সেটা রাষ্ট্রগুলির মধ্যেই হোক বা সমাজগতভাবেই হোক। এই যে সময়তান্ত্রিক বিপ্লব সংগঠিত করতে হবে উন্নয়নশীল দেশগুলোকে, তো সময়তান্ত্রিক বিপ্লবটা কখন হবে, কিভাবে হবে, এই বিষয়টা আগের একটি সেমিস্টারে আমরা আলোচনা করেছিলাম। মার্ক্সবাদীরা তার যে তত্ত্বটা বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করেছিলেন। আদিম সাম্যবাদী যে সমাজ, সে সমাজে কিন্তু কোনো রকম কোনো বৈষম্য ছিল না। পরবর্তীকালে যে সমাজটা এলো, সে সমাজটার নাম দাস সমাজ। সেই দাস সমাজে দাস মালিক এবং কৃতদাস, এই যে বিভাজনটা শুরু হয়েছে মূলত অর্থনীতির কারণে বা অর্থের কারণে। সেই বিভাজনটা পরবর্তী সামন্ততান্ত্রিক সমাজ এবং তার পরবর্তীকালে যে সমাজ, পুঁজিবাদী সমাজে এসে পৌঁছায়। পুঁজিবাদী সমাজে যে শ্রমিক কৃষক ছিল, তারা পুঁজিপতিদের বিরুদ্ধে বিপ্লব করেছে এবং বিপ্লবের ফলস্বরূপ জন্ম হয়েছে সমাজতান্ত্রিক সমাজ। এই সমাজে একটি মাত্র শ্রেণীর অবস্থান লক্ষ্য করা যায়, সেটা সর্বহারা শ্রেণীর এক নায়কতন্ত্র। তাহলে বিশ্ব থেকে শ্রেণী বৈষম্যের অবসান ঘটাতে হবে। সেই অবসান ঘটানোর জন্য দরকার কি? দরকার সময়তান্ত্রিক বিপ্লব। এইভাবে তোমরা মূল বিষয়টা লিখবে। আন্তর্জাতিক সম্পর্কের যে বিকাশ, সেই বিকাশের ধারায় মার্ক্সবাদী তত্ত্বের আলোচনার প্রসঙ্গে।
এরপরে আমরা আলোচনা করব মার্ক্সবাদের আলোচনায় গুরুত্বপূর্ণ কয়েকটি ধারা। মার্ক্সবাদী তত্ত্বের যে ধারা কয়েকটা রয়েছে, সেই ধারাকে মূলত 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তোমার অনুন্নয়নের উন্নয়ন তত্ত্ব, 2 নম্বরে রয়েছে নির্ভরশীলতার তত্ত্ব, 3 আছে বিশ্ব ব্যবস্থা তত্ত্ব। এই 3টি তত্ত্ব নিয়ে আমরা আলোচনা করব। তাহলে প্রথমে কি আছে? অনুন্নয়নের উন্নয়ন তত্ত্ব। মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালীন যে সময়, সেইখান থেকে 20 শতকের 60-এর দশক পর্যন্ত যে সময়কাল, এই সময়কালের মধ্যে মার্ক্সবাদী তত্ত্বের অনেকগুলো ধারা, যে ধারাগুলোর নাম আমরা জানলাম, এই ধারাগুলোর উৎপত্তি হয়েছিল। তাহলে সেই ধারাগুলির প্রথম ধারা হচ্ছে অনুন্নয়নের উন্নয়ন তত্ত্ব। এই তত্ত্বটা কি বা কে দিয়েছিল, এটা কিন্তু 2 নম্বরের জন্য আসতে পারে, সেই জন্য 2 নম্বরের মতো করেই এটা আলোচনা করা আছে। 1960-এর দশকের শেষ দিক যে সময়টা, এই সময়ে মার্ক্সবাদী তত্ত্বের একটি নতুন ধারার উৎপত্তি হয়, যে ধারাটির নাম হচ্ছে অনুন্নয়নের উন্নয়ন তত্ত্ব। এই তত্ত্বটির মূল তাত্ত্বিক ছিলেন আন্দ্রে গুন্দার ফাঙ্ক। এছাড়াও এই তত্ত্বের আরো কয়েকজন তাত্ত্বিক ছিলেন, তার মধ্যে সামির আমিন, কার্দোসো প্রমুখ রাষ্ট্র দার্শনিক। তবে তার মধ্যে আন্দ্রে গুন্দার ফাঙ্ক, তার যে একটা বিখ্যাত গ্রন্থ ক্যাপিটালিজম অ্যান্ড আন্ডার ডেভেলপমেন্ট ইন ল্যাতিন আমেরিকা, যেটা প্রকাশিত হয়েছিল 1967 খ্রিস্টাব্দে, সেইখানে তিনি এই অনুন্নয়নের উন্নয়ন তত্ত্বটি প্রচার করেন। তিনি এই তত্ত্বটির মধ্য দিয়ে তৃতীয় বিশ্বের যে দেশগুলি আছে, এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা, এই সমস্ত দেশগুলির সম্পর্কে আলোচনা করেছেন। তিনি দেখিয়েছেন যে রাজনৈতিক দিক থেকে এই তৃতীয় বিশ্বের দেশগুলি স্বাধীন হলেও অর্থনৈতিক দিক থেকে এই দেশগুলি মোটেও স্বাধীন নয়, মানে তারা পরাধীন অবস্থাতে এখনো পর্যন্ত রয়েছে। তাদের যেমন অর্থনৈতিক দিক থেকে উন্নতি হয়নি, তেমন কিন্তু প্রযুক্তিগত দিক থেকেও তারা অনুন্নত। এই অনুন্নতর কারণেই এই সমস্ত দেশগুলোকে পশ্চিমী উন্নত দেশগুলোর কাছে নির্ভরশীল থাকতে হয়। এই তৃতীয় বিশ্বের দেশগুলি তাদের দেশের যে উৎপন্ন কাঁচামাল, তারা উন্নত দেশে রপ্তানি করে। উন্নত দেশ সেই কাঁচামাল দ্রব্যে রূপান্তরিত করে, সেই দ্রব্যকে পুনরায় তৃতীয় বিশ্বের দেশে বিক্রি করে। মানে তৃতীয় বিশ্বের দেশ পুঁজিবাদী দেশ থেকে দ্রব্য সামগ্রী আমদানি করে। মানে তৃতীয় বিশ্বের দেশ কোনো একটি কাঁচামাল 5 টাকায় বিক্রি করছে, এবং সেই দ্রব্য থেকে উৎপাদিত দ্রব্য যখন সে আবার পুনরায় 20 টাকাতে কিনছে, তাহলে তার অর্থের ফারাক কতটা হলো। মানে এখান থেকে বোঝা যাচ্ছে উন্নত দেশ আরো উন্নত হচ্ছে, দরিদ্র দেশ আরো দরিদ্র হচ্ছে। ধনী দেশগুলি সুপরিকল্পিতভাবে অনুন্নত দেশগুলোকে আরো দুর্বল করছে, পর নির্ভরশীল করে তুলছে। তৃতীয় বিশ্বের দেশগুলিকে এই সিস্টেম থেকে বেরিয়ে আসতে হবে, দেশগুলোকে স্বনির্ভর হতে হবে বলে এই ধারার তাত্ত্বিকগণ মনে করেছেন। এর পরের যে ধারাটি আছে সেটা কি? নির্ভরশীলতার তত্ত্ব। এই নির্ভরশীলতার তত্ত্ব 1964 খ্রিস্টাব্দ নাগাদ রাউল প্রবিস নামক মার্ক্সীয় চিন্তাবিদ বিকশিত করেছিলেন। রাউল প্রবিস ছাড়াও এই তত্ত্বের আরো কয়েকজন তাত্ত্বিক ছিলেন, আন্দ্রে গুন্দার ফাঙ্ক, কার্দোসো, সামির আমিন। এই সমস্ত তাত্ত্বিকগণ এই নির্ভরশীলতার তত্ত্ব অনুযায়ী এই সমস্ত মার্ক্সীয় তাত্ত্বিকগণ বিশ্বকে 2টি ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে কোর মানে কেন্দ্র, আর একটা পেরিফেরি মানে প্রান্তিক। তোমরা অবশ্যই বুঝতে পেরেছো বিষয়টা। কোর বলতে উন্নত দেশগুলোকে বোঝানো হচ্ছে, এবং পেরিফেরি বা প্রান্তিক বলতে অনুন্নত দেশগুলোকে বোঝানো হচ্ছে। অনুন্নত দেশ বলতে যারা কৃষি নির্ভর। এই নির্ভরশীলতার তত্ত্বের তাত্ত্বিকগণ দেখিয়েছেন যে কাঁচামাল রপ্তানি ও
উৎপাদিত দ্রব্যের আমদানি, এই সমস্ত বিষয়ের জন্য প্রান্তিক দেশগুলি কেন্দ্রীয় রাষ্ট্রগুলির উপর নির্ভরশীল হয়ে পড়ে, যেটা কিন্তু আমরা আগের যে ধারাটা সেই ধারায় আলোচনা করেছিলাম। প্রান্তিক দেশগুলো থেকে কাঁচামাল কোর বা কেন্দ্র রাষ্ট্রগুলি নিয়ে যায়, তারা সেখানে দ্রব্য উৎপাদন করে, আবার সেই দ্রব্যগুলোকে প্রান্তিক যে দেশগুলো আছে সেইখানে তারা বিক্রি করে। এইভাবে প্রান্তিক দেশগুলো কোর রাষ্ট্রগুলির কাছে নির্ভরশীল হয়ে পড়ে। প্রান্তিক দেশগুলির যে সমস্ত কাঁচামাল সেগুলো বিক্রি করবে কোথায় বা কিনবে কারা? একমাত্র উন্নত দেশ, শিল্পোন্নত দেশ, তারা একমাত্র কিনতে পারে, কারণ তারা সেই কাঁচামালের থেকে দ্রব্য উৎপাদন করতে পারবে, যে দ্রব্যগুলো প্রান্তিক দেশ বা তোমার পেরিফেরি রাষ্ট্রগুলো তৈরি করতে পারে না। এর ফলে উন্নয়নশীল যে দেশগুলো তারা কিন্তু প্রকৃত অর্থে যে উন্নয়ন সেটা কিন্তু কোনোদিনই অর্জন করতে তারা পারছে না বা পারবেও না। তাদের মানে প্রান্তিক রাষ্ট্রগুলির প্রকৃত উন্নয়ন তখনই হবে যখন ওই সমস্ত দেশে শিল্পায়ন হবে এবং তারা স্বনির্ভর হবে। এইভাবে এই তত্ত্বের তাত্ত্বিকরা বিষয়টিকে ব্যাখ্যা করেছেন। পরের যে পয়েন্টটা আছে, মানে পরের যে ধারাটি আছে, ৩ নম্বর ধারা, বিশ্ব ব্যবস্থার তত্ত্ব। এই তত্ত্বের মূল তাত্ত্বিক কে? এই তত্ত্বের মূল তাত্ত্বিক হচ্ছেন ইমানুয়েল ওয়ালাস্টাইন। তিনি তার যে বিখ্যাত গ্রন্থ দ্য মডার্ন ওয়ার্ল্ড সিস্টেম, এই গ্রন্থটি ৪টি খণ্ড রয়েছে। ৪টি খণ্ড ১৯৭৪ খ্রিস্টাব্দ থেকে ২০১১ খ্রিস্টাব্দ পর্যন্ত পরপর প্রকাশিত হয়েছে। এই গ্রন্থে তিনি ৩ ধরনের ব্যবস্থার কথা বলেছেন। প্রথম যে ধরনটা রয়েছে সেটা হচ্ছে কেন্দ্রীয় রাষ্ট্র বা কোর স্টেট। ২ এ আছে প্রান্তিক অঞ্চল, পেরিফেরি স্টেট। ৩ নম্বরে আছে আধা প্রান্তিক অঞ্চল, মানে সেমি পেরিফেরি স্টেট। এই ৩টি ব্যবস্থার কথা কিন্তু ইমানুয়েল ওয়ালাস্টাইন তার এই বিখ্যাত গ্রন্থে বিস্তারিতভাবে আলোচনা করেছেন। ওয়ালাস্টাইন যে এই ৩টি বিভাগের কথা বলেছেন, এই ৩টি বিভাগ মূলত রাষ্ট্রগুলির অবস্থার পরিপ্রেক্ষিতে, মানে উন্নত অনুন্নত এই অবস্থার পরিপ্রেক্ষিতে ৩টি বিভাগ করেছেন। প্রথম যে ধারাটি রয়েছে সেটা হচ্ছে তোমার কেন্দ্রীয় রাষ্ট্র বা কোর স্টেট। এই কোর স্টেট বা কেন্দ্রীয় রাষ্ট্র কারা? ওয়ালাস্টাইন দেখিয়েছেন উন্নত যে সমস্ত দেশগুলো রয়েছে তারা কিন্তু শিল্পোন্নত, অর্থনৈতিক দিক থেকে সচ্ছল, তাদের অর্থনৈতিক স্টেবিলিটি রয়েছে, মানে স্থিতিশীলতা রয়েছে, তারা উচ্চ প্রযুক্তি ব্যবহার করে, এমন সব রাষ্ট্রকে বুঝিয়েছেন। তাহলে এই সমস্ত রাষ্ট্রগুলো কোনগুলো? এরা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি এবং ইংল্যান্ড। এরা কিন্তু কেন্দ্রীয় রাষ্ট্র, মানে যাদেরকে আমরা উন্নত রাষ্ট্র বলি। ২ নম্বরে আছে বা ২ নম্বর ধরনটা রয়েছে প্রান্তিক অঞ্চল। প্রান্তিক অঞ্চল বলতে যারা অর্থনৈতিক দিক থেকে অনেকটাই দুর্বল, মজুরির হার নিম্নমানের, এমন সমস্ত কৃষি নির্ভর দেশগুলোকে তিনি দেখিয়েছেন প্রান্তিক রাষ্ট্র হিসাবে। যেমন তোমার উগান্ডা, কেনিয়া, মোজাম্বিক, বাংলাদেশ প্রভৃতি রাষ্ট্রসমূহ। এই সমস্ত রাষ্ট্রগুলো কি করে? উন্নত যে সমস্ত রাষ্ট্রগুলো আছে সেই সমস্ত দেশ থেকে বা রাষ্ট্র থেকে প্রযুক্তি, ইলেকট্রনিক্স, গ্যাজেটস আমদানি করে। এর ফলে কি হচ্ছে? এর ফলে ওই সমস্ত প্রান্তিক রাষ্ট্রগুলি উন্নত রাষ্ট্রের কাছে নির্ভরশীল হয়ে পড়ছে। এটা গেল তাহলে ২ নম্বর ধরন। ৩ নম্বর ধরনটা কি আছে? আধা প্রান্তিক অঞ্চল, মানে সেমি পেরিফেরি স্টেট। তোমরা অবশ্যই বুঝতে পেরেছো এই যে ধরনটা, এই ধরনটা কেমন ধরনের হতে পারে। তাহলে কেন্দ্রীয় এবং প্রান্তিক অঞ্চলের মাঝামাঝি যে সমস্ত দেশগুলো বা রাষ্ট্রগুলো অবস্থান করছে তাদেরকে কিন্তু আধা প্রান্তিক অঞ্চল বা রাষ্ট্র বলে ধরা হচ্ছে। এই রাষ্ট্রগুলি যেমন উন্নত দেশের কাছে নির্ভরশীল নয়, তেমনি এরা কৃষি নির্ভর,
বা কাঁচামাল নির্ভরও কিন্তু নয়। এই সমস্ত দেশ হচ্ছে তোমার ভারত, ব্রাজিল, চিলি, দক্ষিণ আফ্রিকা ইত্যাদি রাষ্ট্রগুলো। এই সেমি পেরিফেরি যে স্টেটগুলো আছে, এই স্টেটগুলো যেমন কোর রাষ্ট্রের দ্বারা শোষিত হয়, তেমনি এরা প্রান্তিক রাষ্ট্রগুলোকেও শোষণ করে। এইভাবে ইমানুয়েল ওয়ালারস্টাইন বিশ্ব ব্যবস্থার তত্ত্বকে 3টি ধারাতে বিভক্ত করেছেন। ঠিক আছে, তারপরে আমরা আসি আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কে মার্ক্সীয় তত্ত্বের বৈশিষ্ট্য। এইখানে আমরা 8টি বৈশিষ্ট্যের কথা আলোচনা করব। প্রথম বৈশিষ্ট্যে যাওয়ার আগে আরেকটু দেখে নিই মার্ক্সীয় দৃষ্টিভঙ্গিটা মূলত কি। মার্ক্সবাদ মূলত পুঁজিবাদী শ্রেণী সংগ্রাম, বিশ্বের যে অসাম্য রয়েছে তার পরিপ্রেক্ষিতেই পুরো বিশ্বটাকে আলোচনা করে। তো এই সমস্ত কিছুর পরিপ্রেক্ষিতেই আমাদের মার্ক্সীয় দৃষ্টিভঙ্গিগুলো আলোচনা করতে হবে। প্রথমে যে বৈশিষ্ট্যটা রয়েছে, অর্থই হলো প্রধান উপাদান, মানে অর্থনীতিকে কেন্দ্র করে মার্ক্সবাদীরা সমস্ত বিষয়টাকে বিচার বিশ্লেষণ করেছেন। এই জন্য আমরা প্রথমেই আলোচনা করেছিলাম যে অর্থ হচ্ছে ভিত বা বেস। মার্ক্সবাদীরা ঐতিহাসিক বস্তুবাদের পরিপ্রেক্ষিতে গোটা বিশ্বটাকে ব্যাখ্যা প্রদান করেছেন। কারণ আমরা জানি মার্ক্সবাদ কিন্তু একটা বৈজ্ঞানিক মতবাদ। তার যে বস্তুবাদী ধারণা সেটা ইতিহাসের পরিপ্রেক্ষিতেই বিশ্লেষণ করেছিলেন। তাহলে যেটা বললাম, এই দৃষ্টিভঙ্গির মূল উপাদান হচ্ছে অর্থনীতি। আন্তর্জাতিক স্তরে যে সমস্ত যুদ্ধ সংঘাত সংগঠিত হচ্ছে এর পেছনে কিন্তু রয়েছে অর্থ। মানে সেই আগের কথাতেই আসছি আবার, অর্থই হলো মূল ভিত্তি এবং তাকে কেন্দ্র করে গড়ে উঠেছে পরিকাঠামো। সেই পরিকাঠামোগুলো কি কি? সেই পরিকাঠামোগুলো হচ্ছে আন্তর্জাতিক আইন, সংগঠন, আন্তর্জাতিক রাজনীতি। তাহলে বিষয়টা বোঝা গেল। দ্বিতীয় যে পয়েন্টটা আছে, রাষ্ট্রের পরিবর্তে শ্রেণীর গুরুত্ব। আমরা এই বিষয়টাকে আলোচনা করতে গিয়ে জেনেছিলাম যে বাস্তববাদ আদর্শবাদ রাষ্ট্রের উপর গুরুত্ব আরোপ করে, কিন্তু মার্ক্সবাদ কোনো সময় রাষ্ট্রের উপর গুরুত্ব আরোপ করে না। সে কার উপর গুরুত্ব আরোপ করে? শ্রেণীর উপর। সমাজে রাষ্ট্রে যে সমস্ত শ্রেণীর অবস্থান রয়েছে, মানে অর্থনৈতিক দিক থেকে বলবান শ্রেণী মানে পুঁজিপতি শ্রেণী এবং অর্থনৈতিক দিক থেকে দুর্বল শ্রেণী শ্রমিক শ্রেণী, এই শ্রেণীর পরিপ্রেক্ষিতে রাষ্ট্রের বিবরণ দিয়েছেন কারা? মার্ক্সবাদীরা। মার্ক্সবাদীদের মতে এই রাষ্ট্রটা টিকে আছে কিন্তু শ্রেণীর কারণে। সমাজে একটি শ্রেণী অপর একটি শ্রেণীকে শাসন শোষণ করার জন্য রাষ্ট্র নামক যন্ত্রটিকে ব্যবহার করছে। আর এই শ্রেণীর যখন অবলুপ্তি হবে তখন রাষ্ট্র নামক যন্ত্রটাও কিন্তু ধ্বংস হয়ে যাবে। এই জন্য মার্ক্সবাদীরা রাষ্ট্রের থেকে শ্রেণীর উপর গুরুত্ব আরোপ করেছেন। একমাত্র রাষ্ট্র নামক যে যন্ত্রটা আছে সেই যন্ত্রটার পরিপ্রেক্ষিতেই এক শ্রেণী আরেক শ্রেণীকে শোষণ শাসন করছে। এই যে রাষ্ট্র নামক যন্ত্রের মধ্যে আদালত, আইন, বিচার এই সমস্ত কিছুই রয়েছে শ্রমিক শ্রেণীকে শাসন করার জন্য, আর এগুলো ব্যবহার করছে কে? পুঁজিপতি শ্রেণী। সেই জন্য শ্রেণীর অবস্থান যেদিন থাকবে না সেদিন রাষ্ট্র নামক যন্ত্রটাও কিন্তু আর থাকবে না। 3 পয়েন্ট বা 3 দাগের বৈশিষ্ট্য, শ্রেণী সংগ্রামের প্রাধান্য। মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি বিশ্ব রাজনীতিটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করেছে শ্রেণী সংগ্রামের পরিপ্রেক্ষিতে। মার্ক্সবাদীরা সারা বিশ্বটাকে হ্যাভস এবং হ্যাভ নট এই দুটি শ্রেণীতে বিভক্ত করেছে। হ্যাভ মানে যাদের আছে, হ্যাভ নট মানে যাদের নেই। এই দুটি শ্রেণীতে পুরো ব্যবস্থাটাকে বিভাজন বা শ্রেণীবিভক্ত করেছেন কারা? মার্ক্সবাদীরা।
মানে যাদের কাছে অর্থ আছে বা যারা শোষণ চালাচ্ছে তারাই হচ্ছে হ্যাভস। অন্যদিকে যারা দরিদ্র, যারা শোষিত হচ্ছে তারা হচ্ছে হ্যাভ নট। এই পুঁজির কারণে উন্নত দেশগুলি ছলে বলে কৌশলে দরিদ্র দেশগুলোকে শোষণ করছে বা শোষণ চালিয়ে যাচ্ছে। যার ফলে কি, যার ফলে সারা বিশ্বব্যাপী ক্ষমতার অসম বন্টন দেখা দিচ্ছে। আর এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য দরকার কি, এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য দরকার শ্রেণী সংগ্রাম। আমরা দাস সমাজ থেকে সামন্ত সমাজ, সামন্ত সমাজ থেকে পুঁজিবাদী সমাজ, পুঁজিবাদী সমাজ থেকে সমাজতান্ত্রিক সমাজে যে এসেছি, প্রতিটা সমাজেই কিন্তু শ্রেণী সংগ্রাম সংগঠিত হয়েছিল। এই শ্রেণী সংগ্রাম সংগঠিত হওয়ার জন্যই একটা উন্নততর সমাজে আমরা পৌঁছেছি। তাহলে মার্ক্সবাদীরা শ্রেণী সংগ্রামের উপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করেন। 4 নম্বর যে পয়েন্টটা রয়েছে, জাতির আত্মনিয়ন্ত্রণের গুরুত্ব। আমরা আদর্শবাদ পড়তে গিয়ে জেনেছিলাম যে লেনিন জাতির আত্মনিয়ন্ত্রণের উপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছেন। তিনি তৃতীয় বিশ্বের যে দেশগুলি রয়েছে সেই তৃতীয় বিশ্বের দেশগুলির স্বাধীনতা সংগ্রামকে সমর্থন করে বলেছিলেন এই সংগ্রাম বিশ্ব সমাজতান্ত্রিক বিপ্লবের একটা অবিচ্ছেদ্য অংশ, যার মধ্য দিয়ে জাতি রাষ্ট্র প্রতিষ্ঠা হতে পারে। জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার বলতে আবার বলছি, যেখানে একটি রাষ্ট্রে একটি জাতি থাকবে বা এক জাতির ভিত্তিতে একটি রাষ্ট্র গঠিত হবে, এরকম একটি ব্যবস্থা লেনিন চেয়েছিলেন। এর জন্য তৃতীয় বিশ্বের যে দেশগুলি আছে তারা যে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি পাওয়ার জন্য যে সংগ্রাম চালিয়েছিল, সেই সংগ্রামকে লেনিন সমাজতান্ত্রিক বিপ্লব বলে আখ্যা দিয়েছিলেন। 5 নম্বর যে বৈশিষ্ট্যটা আছে সেটাতে আসি, বিশ্ব বিপ্লবে বিশ্বাসী। মার্ক্সবাদীরা আন্তর্জাতিক ক্ষেত্রে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার কথা বলেছেন। তারা এই বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য কোনোভাবেই ক্ষমতার ভারসাম্য বা ব্যালেন্স অফ পাওয়ার এর উপর নির্ভর করেননি। মার্ক্সবাদীরা সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করার জন্য বিপ্লবকে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। বিপ্লবের মধ্য দিয়েই একমাত্র শান্তি প্রতিষ্ঠা হতে পারে বলে মার্ক্সবাদীরা আলোচনা করেছেন। এই বিপ্লবই পারে তোমার ক্ষমতার পরিবর্তন করতে। ক্ষমতার পরিবর্তন হলে কি হবে? পুঁজিপতিরা তার অবস্থান থেকে সরে যাবে, সর্বহারা শ্রেণী যারা আছে তারা সেই ক্ষমতা দখল করবে, মানে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হবে। আর এই সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হলেই তবে যুদ্ধ এবং সংঘাতের যে আশঙ্কাটা আছে সেখান থেকে পুরো বিশ্ব মুক্ত হবে। এইভাবে মার্ক্সবাদীরা বিশ্ব বিপ্লবের উপর গুরুত্ব আরোপ করেছেন। 6 নম্বর পয়েন্টে দেখো, সর্বহারা শ্রেণীর এক নায়কতন্ত্র। 1920 সালে আন্তর্জাতিক কমিউনিস্ট যে সম্মেলন হয়েছিল সেই সম্মেলনে লেনিন ঔপনিবেশিকতাবাদ সম্পর্কে আলোচনা করতে গিয়ে সর্বহারা আন্তর্জাতিকতাবাদ শব্দটি ব্যবহার করেছিলেন। আবার আমরা জানি 1848 সালে মার্ক্স ও লেনিনের লেখা যে কমিউনিস্ট ম্যানিফেস্টো যে বইটা গ্রন্থটা ছিল, সেই গ্রন্থে মার্ক্স বলেছিলেন দুনিয়ার মজদুর এক হোক, মানে সারা বিশ্বের শ্রমিক শ্রেণীকে একত্রিত হতে বলেছেন। একত্রিত হলে কি হবে? সারা বিশ্বে যে পুঁজিপতি আছে তাদের বিরুদ্ধে সংগ্রাম পরিচালনা করা হবে। মার্ক্স বলেছিলেন যে সর্বহারা শ্রেণীর কোনো দেশ নেই, তারা সর্বত্রই শোষিত এবং বঞ্চিত। যখন পুঁজিপতিদের বিরুদ্ধে শ্রমিক শ্রেণীরা সংগ্রাম করবে, বিপ্লব করবে এবং সেই বিপ্লবে জয়লাভ করবে, তখনই প্রতিষ্ঠিত হবে সমাজতন্ত্র। আর এই সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হলে শ্রমজীবী মানুষকে নিয়ে গঠিত হবে সর্বহারা শ্রেণীর এক নায়কতন্ত্র। ঠিক আছে, এটা গেল তোমার
নম্বর বৈশিষ্ট্য। তারপরের বৈশিষ্ট্য, সাম্রাজ্যবাদের অবসানে আগ্রহী। মার্ক্সবাদীরা সাম্রাজ্যবাদের অবসান বা সাম্রাজ্যবাদকে ধ্বংস করতে চেয়েছিলেন। সাম্রাজ্যবাদ বলতে আমরা জানি যে একটা রাষ্ট্র অন্য রাষ্ট্রের উপর শোষণ, পীড়ন, সে ফিজিক্যালি হোক বা ব্যবসা বাণিজ্যের খাতিরে হোক, শোষণ চালাচ্ছে। এই সাম্রাজ্যবাদী বিষয়টাকে অবসান করতে হবে। মার্ক্সের মত অনুসারে এই যে সারা বিশ্বে সাম্রাজ্যবাদ দেখা দিচ্ছে, এই সাম্রাজ্যবাদের মূল কারণ হচ্ছে অসম বন্টন। কারো কাছে বেশি, কারো কাছে কম। যাদের কাছে বেশি আছে তারা চাইছে কি আরো বেশি করে উপার্জন করতে, আর তখনই সৃষ্টি হচ্ছে সাম্রাজ্যবাদের। এই জন্য একটা কথা আছে, পুঁজিবাদের সম্প্রসারিত রূপ হচ্ছে সাম্রাজ্যবাদ। সাম্রাজ্যবাদ বিশ্বটাকে দুটি ভাগে বিভক্ত করে রেখেছে। এক নম্বরে হচ্ছে সাম্রাজ্য বিস্তারকারী দেশ ও ২ নম্বরে সাম্রাজ্যের অধীনস্থ দুর্বল দেশ। ধনী বা পুঁজিবাদী যে সমস্ত রাষ্ট্রগুলো আছে তারা যে সমস্ত দ্রব্য সামগ্রী উৎপাদন করে সেই দ্রব্য সামগ্রীকে বিক্রি করার জন্য তারা কিন্তু বাজার খুঁজে। সেই বাজার খুঁজতে গিয়ে পুঁজিপতি রাষ্ট্রগুলো কার বাজার কোনটা হবে সেই বাজার দখল করে। সেই বাজার দখল করতে গিয়ে পুঁজিপাতি যে রাষ্ট্রগুলো আছে তারা কি করে, তারা যুদ্ধের সৃষ্টি করে। তাহলে দেখো, যুদ্ধের মূল কারণ কিন্তু অর্থনৈতিক শোষণ। তাই মার্ক্সবাদীরা সময় থেকে সর্বপ্রকারের শোষণের অবসান ঘটাতে চেয়েছেন। এই শোষণের অবসান হলে তবেই সাম্রাজ্যবাদের অবসান হবে বলে মার্ক্সবাদীরা মন্তব্য করেছেন। পরের ৮ নম্বর যে পয়েন্টটা রয়েছে, এই ৮ নম্বর পয়েন্টটা কিন্তু একটু অন্য ধরনের পয়েন্ট। সকল তত্ত্বের বিরোধী তত্ত্ব। মার্ক্সবাদীরা আন্তর্জাতিক সম্পর্কে যে তত্ত্বটা দিয়েছেন সে তত্ত্বটা কিন্তু আমরা যে অন্যান্য যে সমস্ত তত্ত্বগুলো পড়ে এসেছি বা জেনে এসেছি তার থেকে সম্পূর্ণ একটা বিরোধী, অন্য টাইপের তত্ত্ব। মার্ক্সবাদী যে তত্ত্বটা আছে সে মনে করে যে অন্য সমস্ত যে তত্ত্বগুলো রয়েছে, বাস্তববাদ, আদর্শবাদ, উদারনীতিবাদ, এরা সবসময় রাষ্ট্র, অরাষ্ট্রীয় কারক, এমএনসিজ, এনজিও, আন্তর্জাতিক সংগঠন, আন্তর্জাতিক আইন, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে। কিন্তু বিশ্ব শান্তি বা যুদ্ধহীন বিশ্ব গড়ে তুলতে হলে যে সারা বিশ্বে শ্রেণীহীন বিশ্ব তৈরি করার প্রয়োজন রয়েছে তা ওই তত্ত্বগুলো কোনোভাবে আলোচনা করেনি। এই জন্যই মার্ক্সবাদী তত্ত্বকে অন্যান্য তত্ত্বের থেকে একেবারে আলাদা ধরনের একটি তত্ত্ব বলা হয়ে থাকে। তাহলে এইগুলো গেল আমাদের ৮টি বৈশিষ্ট্য মার্ক্সবাদী তত্ত্বের আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কে। এইবারে আমরা আসি মার্ক্সবাদী তত্ত্বের সমালোচনাতে। তো মার্ক্সবাদীরা এত সুন্দর করে তার বৈশিষ্ট্যগুলোকে ব্যাখ্যা করেছেন, তাহলে কি তার কোন রকম কোনো সমালোচনা থাকতে পারে না? সমালোচনা থাকতে পারে। সেই সমালোচনাগুলো আমরা আলোচনা করব। প্রথমে কি আছে? মার্ক্সবাদী তত্ত্বের সমালোচনা। আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় মার্ক্সবাদী তত্ত্বকে বিভিন্ন দিক থেকে, মানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সমালোচনা করা হয়েছে। অনেকে এই তত্ত্বকে অস্থায়ী, অবাস্তব, কাল্পনিক তত্ত্ব বলে মন্তব্য করেছেন। এর বিরুদ্ধে যে সমস্ত সমালোচনাগুলো রয়েছে সেগুলো আমরা একে একে করে আলোচনা করব। প্রথমে আছে শ্রেণীর উপর অত্যধিক গুরুত্ব আরোপ। মার্ক্সবাদীরা আন্তর্জাতিক সম্পর্ক আলোচনার ক্ষেত্রে শ্রেণীর উপর অত্যধিক গুরুত্ব আরোপ করেছেন। তারা শ্রেণীকে মূল একক হিসাবে দেখেছেন, কিন্তু তারা রাষ্ট্রের উপর গুরুত্ব আরোপ করেন। অথচ আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষণ করতে গেলে দেখা যাবে কোন দেশের উন্নয়ন বা অনুন্নয়ন, এক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকা রয়েছে, সেখানে শ্রেণীর
প্রসঙ্গ কোনোভাবেই আসেনি। এই জন্য বা এই দিক থেকে মার্ক্সবাদকে সমালোচিত করা হয়েছে। পরে যে সমালোচনাটা রয়েছে অত্যধিক অর্থনীতি নির্ভর। মার্ক্সবাদীরা মনে করেছেন যে আন্তর্জাতিক রাজনীতিকে পরিচালনা করছে অর্থনীতি, কিন্তু আন্তর্জাতিক রাজনীতি যে রাষ্ট্র, অরাষ্ট্রীয় কারক, বহুজাতিক সংস্থা ইত্যাদি ইত্যাদি বিষয়ের ভূমিকা রয়েছে তা মার্ক্সবাদীরা আলোচনা করেননি বা ব্যাখ্যা করেননি। ৩ নম্বর পয়েন্ট, যুদ্ধের কারণ অনুসন্ধানে ব্যর্থ। মার্ক্সবাদীরা যুদ্ধের যে কারণ, সেই কারণটাকে অনুসন্ধান করতে ব্যর্থ হয়েছে। এই জন্যই এরকম একটি পয়েন্ট, যুদ্ধের কারণ অনুসন্ধানে ব্যর্থ। মার্ক্সবাদীরা বিশ্লেষণ করে দেখেছেন যে বিশ্বে রাষ্ট্রগুলির মধ্যে যে যুদ্ধ হচ্ছে তার মূল কারণ অর্থ, যেটা আমরা বৈশিষ্ট্যতে জেনে এসেছিলাম। কিন্তু ধর্মীয় কারণে, সংস্কৃতিগত কারণে, রাজনৈতিক কারণে যে যুদ্ধ হতে পারে সেই বিষয়টা মার্ক্সবাদীরা সম্পূর্ণভাবে উপেক্ষা করে গেছেন। এই যে বিশ্বে যুদ্ধ হচ্ছে, ইসরায়েল, প্যালেস্তাইন, ইউক্রেন, রাশিয়া, এই সমস্ত যে যুদ্ধ, তার পিছনে কি অর্থনীতি কাজ করছে না অন্য বিষয় কাজ করছে? সবসময় যুদ্ধ হলেই যে তার পিছনে অর্থনৈতিক কারণ রয়েছে এটা কিন্তু ঠিক নয়, অন্যান্য কারণও রয়েছে। এই বিষয়টাকে ব্যাখ্যা করতে পারেনি মার্ক্সবাদীরা। এই জন্য এইভাবেও মার্ক্সবাদীরা সমালোচিত হয়েছেন। 4 সমালোচনা, আন্তর্জাতিক সংগঠনের গুরুত্বকে অস্বীকার। মার্ক্সবাদীরা আন্তর্জাতিক সংগঠন, প্রতিষ্ঠান, আইন, এই যে সমস্ত বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলোকে শোষণের হাতিয়ার বলে উল্লেখ করেছেন। মানে এগুলোকে পরিকাঠামো বলে আলোচনা করেছেন। কিন্তু এই যে সংস্থাগুলো রয়েছে এই সংস্থাগুলো দরিদ্র দেশের উন্নয়নে যে কতটা ভূমিকা পালন করছে সে বিষয়ে কিন্তু মার্ক্সবাদীরা নজর আন্দাজ করেননি। তারা শুধুই এইগুলোকে, এই সংগঠন প্রতিষ্ঠান এগুলোকে উপরিকাঠামো বলেছেন। সেই উপরিকাঠামোর দ্বারাও যে দরিদ্র দেশের উন্নয়ন সম্ভব সেটা কিন্তু আলোচনা মার্ক্সবাদীরা করেননি। এই জন্য মার্ক্সবাদীরা সমালোচিত হয়েছেন। 5 নম্বর সমালোচনা, ভবিষ্যৎবাণী ভুল। মার্ক্সবাদীরা বিশ্ব সমাজতন্ত্র এবং সর্বহারা শ্রেণীর আন্তর্জাতিকতাবাদ প্রতিষ্ঠা হবে বলে স্বপ্ন দেখেছিলেন, কিন্তু সেই স্বপ্ন এখনো আজ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। অনেক তাত্ত্বিক আছেন তারা মনে করেছিলেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হচ্ছে, তারপরে পুঁজিবাদের অবসান ঘটবে এবং সমাজতন্ত্র প্রতিষ্ঠা হবে। কিন্তু ওই সমস্ত রাষ্ট্র দার্শনিকদের ভাবনা চিন্তা ভুল। 1990 সালে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে। সেও কিন্তু পরবর্তীকালে পুঁজিবাদকে আস্তে আস্তে করে গ্রহণ করতে শুরু করেছে। তাহলে মার্ক্সবাদীরা যে স্বপ্ন দেখেছিলেন যে সমাজতন্ত্র প্রতিষ্ঠা হবে, সেই প্রতিষ্ঠিত সমাজতান্ত্রিক একটি রাষ্ট্র তার কিন্তু ভাঙন ধরল এবং সে পুঁজিবাদকে আস্তে আস্তে করে গ্রহণ করতে শুরু করলো। তাহলে এখানে কিন্তু মার্ক্সবাদীদের যে ভাবনা চিন্তা, যে আদর্শ, যে সমাজতন্ত্র প্রতিষ্ঠা হবে এটা কিন্তু আজও স্বপ্নই রয়ে গেছে। তা আর ভবিষ্যতে কোনোদিন সফল হবে কিনা তারাই তা জানে। আমাদের শেষ আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কে মার্ক্সবাদী সমালোচনা, অর্থনৈতিক বৈচিত্র্যতাকে অস্বীকার। মার্ক্সবাদীরা আন্তর্জাতিক সম্পর্ককে বিশ্লেষণ করতে গিয়ে যে সমস্ত কোর, পেরিফেরি, সেমি পেরিফেরি এই সমস্ত রাষ্ট্রতত্ত্বের ধারণা দিয়েছিলেন তা কিন্তু তৃতীয় বিশ্বের যে অনেক উন্নয়নশীল দেশ আছে তাদের ক্ষেত্রে বা তাদের পরিপ্রেক্ষিতে এই সমস্ত বিভাজনটা কোনোভাবেই সম্ভব নয় বা এই দেশগুলোর ক্ষেত্রে কোনোভাবেই প্রযোজ্য নয়। কারণ তৃতীয় বিশ্বের অনেক দেশ আছে, যেমন তাইওয়ান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, হংকং, এই সমস্ত দেশের অর্থনৈতিক যে বিকাশ হয়েছে সেই বিকাশটা সমানভাবে হয়নি। মানে একটা দেশের অর্থনৈতিক বিকাশ একটি কারণ, অন্য একটি দেশের অর্থনৈতিক বিকাশের কারণ অন্য। এই সমস্ত দেশের যে অর্থনৈতিক বিকাশটা
হয়েছে তা মার্ক্সীয় ধারণায় কোনোভাবে আলোচনা হয়নি বা মার্ক্সবাদীরা আলোচনা করেননি। মানে এই সমস্ত দেশগুলোর উপর এই কোর পেরিফেরি এই সিস্টেমটা কিন্তু কোনোভাবে কাজ করেনি। এই জন্য মার্ক্সবাদীরা সমালোচিত হয়েছেন। এরপরে উপসংহার আলোচনা করার পরে আমাদেরকে উপসংহার অবশ্যই দিতে হবে। বিভিন্ন দিক থেকে মার্ক্সবাদীরা সমালোচিত হলেও আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় মার্ক্সবাদের যে গুরুত্ব অসীম তা কিন্তু আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারবো না। মার্ক্সবাদীরা পশ্চিমী যে তাত্ত্বিকগণ রয়েছেন মানে উদারনীতিবাদের তার বিরুদ্ধে গিয়ে যে সমস্ত আলোচনাগুলো করেছেন তার মধ্য দিয়ে মার্ক্সবাদী তত্ত্ব একটি স্বতন্ত্র তত্ত্ব হিসাবে আত্মপ্রকাশ করেছে, যার গুরুত্ব আজও কিন্তু অপরিসীম। মার্ক্সবাদীরা আন্তঃরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে শোষক শোষিত আধিপত্য ও অধীনতার ধারা দিয়ে যেভাবে আন্তর্জাতিক সম্পর্কটাকে বিশ্লেষণ করেছেন সেটা কিন্তু আন্তর্জাতিক সম্পর্কে অনেকটাই গুরুত্বপূর্ণ, যেটা অন্যান্য তত্ত্ব কোনোভাবেই আলোচনা করেনি। ঠিক আছে, তাহলে এইভাবে তোমরা আন্তর্জাতিক সম্পর্কে যে মার্ক্সবাদী ধারণা সেটা আলোচনা করবে। পরীক্ষাতে কিন্তু পুরোটাই আসতে পারে, আবার ছোট ছোট খণ্ড করেও আসতে পারে। আমরা প্রতিটা আলোচনার শেষে যে আলোচনাটা হলো তার কিছু কোশ্চেন বা প্রশ্ন আমরা আলোচনা করি। সেই প্রশ্নগুলো কি কি তোমরা একটু দেখে নেবে। 2 নম্বর যে কোশ্চেন আলোচনা হলো এই টপিকটা থেকে বা এই মার্ক্সবাদী আলোচনা থেকে, সেটাতে কি কি আছে? একে আছে আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি কি। এটা কিন্তু আলোচনাটা দেখলেই তোমরা 2 নম্বরের জন্য লিখতে পারবে। 2 দাগে আছে আন্তর্জাতিক সম্পর্ক আলোচনায় মার্ক্সবাদের দুটি বৈশিষ্ট্য আলোচনা করো। এটা আলোচনা হয়েছে। 3 নম্বরে আছে আন্তর্জাতিক সম্পর্ক আলোচনায় নির্ভরশীলতার তত্ত্বটা কি। এটা কিন্তু আলোচনা করেছি আমরা। পরে 4 নম্বরে আন্তর্জাতিক সম্পর্ক আলোচনায় অনুন্নয়নের উন্নয়ন তত্ত্বটা কি। 5 আছে বিশ্ব ব্যবস্থাপক তত্ত্ব বা বিশ্ব ব্যবস্থা তত্ত্ব এর মূল প্রবক্তা কে। এটা আমরা আলোচনা করেছি। এই তত্ত্বের মূল বক্তব্য কি। এগুলো কিন্তু সবই 2 নম্বরের জন্য আলোচনা আমরা করেছি। 6 নম্বরে আছে ওয়ালার স্টাইন তার বিশ্ব ব্যবস্থার তত্ত্বে প্রান্তিক রাষ্ট্র বলতে কাদের বুঝিয়েছেন। প্রান্তিক রাষ্ট্র বলতে পেরিফেরি, বা অন্য একটা কোশ্চেন হতে পারে কোর রাষ্ট্র কি। এই সমস্ত কোশ্চেন একটু ঘুরে ফিরে যদি আসে তোমরা কিন্তু এই আলোচনাটা দেখলে অবশ্যই পারবে। সাথে আছে আন্তর্জাতিক রাজনীতিতে কাঠামোবাদ এর মূল বক্তব্য কি। এও আলোচনা হয়েছে। আন্তর্জাতিক রাজনীতিতে 4টি অরাষ্ট্রীয় এককের নাম লেখো। আমরা কিন্তু অনেক আলোচনা করেছি অরাষ্ট্রীয় কারক মানে রাষ্ট্র ছাড়া ভিন্ন অন্যান্য সংগঠন বা প্রতিষ্ঠান, সেগুলোই কিন্তু অরাষ্ট্রীয় কারক। সেগুলোর 4টার নাম লিখতে হবে। এটা গেল 2 নম্বরে। এইবারে আছে 6 নম্বরের কোশ্চেন কি কি আলোচনা করলাম। একে আছে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে মার্ক্সবাদের উদ্ভব ও বিকাশ আলোচনা করো। 2 আছে 70-এর দশকে আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় মার্ক্সীয় ধারায় উদ্ভব তত্ত্বগুলি আলোচনা করো। 3 আছে আন্তর্জাতিক সম্পর্ক আলোচনায় মার্ক্সবাদের মূল বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। 4 আছে আন্তর্জাতিক সম্পর্ক আলোচনায় মার্ক্সীয় তত্ত্বের বিরুদ্ধে প্রধান সমালোচনাগুলি বা সীমাবদ্ধতাগুলি আলোচনা করো। এইভাবে কোশ্চেনগুলো কিন্তু 6 নম্বরের জন্য হবে। ঠিক আছে, দেখবে, পড়বে। যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। ঠিক আছে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।